একটি খবর, আজকালের একটি খবর হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের ছবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কারণে একজন প্রধান শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন এই খবরটি যখন সামনে এলো তখন আপনার খবরের সাথেও এটির তুলনা করা হয়। আমরা কি এই 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 খবরটিকে আপনি আসলে কীভাবে দেখেন যে এটা কীরকম হইল? আমরা প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি বলছিলেন যে তিনি এই ছবি সরাতে চান না। আচ্ছা, আমি একটু আগে থেকে আসি যে আপনি আমাকে বলেছেন শোকজের কথা, কিন্তু আমি যখন ছবিটা নামাই, হ্যাঁ, তখন কিন্তু সাথে সাথেই কিন্তু তকবিরুদ্ধে লিফলেট দেওয়া হয় আমার বিচার চেয়ে, হ্যাঁ, এবং সেদিনই কিন্তু জরুরি সিন্ডিকেট ডেকে আমাকে শোকজ করা হয়, হ্যাঁ, এবং নানান ধরনের হুমকি ধামকি তো ছিলই, নানান ধরনের ভাবে আমাকে নাজেহাল করার চেষ্টাও করা হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি আসলে আমার চাকরির পড়ুয়াও করিনি। আমার কাছে শুধু মনে হয়েছে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, হ্যাঁ, যেভাবে শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে, এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত, গণমাধ্যমের কর্মী পর্যন্ত, এমনকি ঘরে পর্যন্ত কেউ নিরাপদ না, হ্যাঁ, সেই জায়গায় আমার মনে হয়েছে যে এটার একটা প্রতিবাদ করা দরকার, হ্যাঁ, যে আমার মনে হয় যে এমন একটা প্রতিবাদ করতে হবে যে প্রতিবাদের ফলে অন্তত সেই ফেসিস্টের যে আসনটা সেটার ভিত অন্তত কিছুটা নড়ে যাবে, হ্যাঁ, এবং জনগণ উদ্বুদ্ধ হবে। সেই জায়গা থেকে 2-3টি বিষয় আমাদের দর্শকরাও জানতে চেয়েছেন এই এক বছরে। আমার যে আগে প্রশ্ন ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার খাতিরে, ন্যায় বিচারের খাতিরে আপনি আসলে কতটুকু কি দেখেছেন, শহীদদের তালিকা করার ক্ষেত্রেও কেন এই সরকার পুরোপুরি সাফল্যের পরিচয় দিতে পারল না, সেটা নিয়ে আপনি আগেও অনেকবার বলেছেন। আপনি যদি ন্যায় বিচারটার ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে আপনার কথাটা বলতেন। আর দর্শকরা যে বিষয়টি নিয়ে এখনই আপনার কাছ থেকে জানতে চাইছেন সেই বিষয়টি হচ্ছে যে আজকে জুলাই ঘোষণাতে আপনি আসলে কি দেখলেন। আমরা অনেকগুলি বিষয়, সে প্রথমত আমি খুব দ্রুত শেষ করি। জুলাই ঘোষণাপত্র একটা রাজনৈতিক দলিল, যেটার মধ্যে দিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান, তার প্রেক্ষাপট, তার কার্যকারণ, সেটাকে হাজির করা হয়েছে এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের কি কি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখটা কোন দিকে হবে, অভ্যুত্থান কি নির্দেশনা দিচ্ছে, সেইটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের বলতে পারেন যে 5 আগস্ট নিয়ে অনুষ্ঠান, সেটাতে 5 আগস্টের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না? মানে আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখে? আমি মানে আপনি যতটুকু বলতে পারেন ওটুকুই আপনি বলেন। মানে আমার কাছে, আমার রিডিংটা হচ্ছে যে আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হইতেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোনো মতে, মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক, কোনো মতে এখন বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে পারলে বাঁচে, এরকম একটা মনে হয়েছে আমার। না, আমাদের কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি ভয়েসকে মানে মানে প্রধান জায়গা, তো সেইটা আমাদের দিক থেকে আমরা মনে করি যে যেভাবে আমরা এই ঐকমত্য কমিশনে বসছিলাম সেখানেও আরো পার্টিসিপেশন থাকলে ভালো হতো। তারপরেও সেইটা একভাবে এক ধরনের প্রতিনিধিত্বমূলক করা হয়েছে, সেইটুকু অংশগ্রহণ থাকা দরকার ছিল। আর ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গাতে সমস্ত সমন্বয়ক প্লাস ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে যথাসম্ভব ভাবে সেখানে দাওয়াত করা এবং তাদেরও একটা উপস্থিতির জায়গা দরকার ছিল, এমনকি শ্রেণী পেশার। কারণ এই শহীদের তালিকায় তো আমাদের শ্রমজীবী, শ্রমিক, কিন্তু সাকিব ভাই, আমার খালি একটা আপত্তি যে মানে এইটা জোরে সোরে কেউ ধরায় দেয় না কেন এই সরকারের? নাকি এই সরকার যে একের পর এক এইগুলিকে আমি বড় শয়তানি বলি, যে শয়তানিগুলিকে দেখা যায় না, তো একের পর এক এগুলি যে করে, এগুলি ধরায় দেয় না কেন কেউ? মানে আশেপাশে কেউ নাই কারা? দেখুন, এই কথাগুলো যখন আমরা বলি, আমি এই বিষয়ে আমার সাথে আমি আসি আবার আপনার কাছে সাকিব ভাই, প্রায় আজকে এটা আসি আমার কাছে। আমার কিন্তু আলাদা একটা লাইন বলে এটা শেষ করে নেই। জি জি বলেন, 30 সেকেন্ডে বলেন। জি বলেন। অনেকগুলো ঘটনায় এই আমাকে একই কথা বলতে হয়েছে, অনেকগুলো ঘটনায়, এবং এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কারভাবে আছে বলে আমি মনে করি। যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, আমরা যেভাবে এই মানে সকলের অংশগ্রহণটাকে ইয়ে করতে চাই, আমরা দেখেছি যে যারা এটা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মধ্যে ওয়েটেজ দেওয়া, মানে কে কত বড় কে ছোট, সেটাকে অনেক আশ্চর্যজনকভাবে, মানে এটা যদি একটা নির্বাচন কেন্দ্রিক একটা সভা হইতো আমি এটা মেনে নিতে পারতাম। বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি আপনার ঠিক ডান পাশের ইয়াতে অবস্থান করবে, তার পাশে থাকবে জামায়াতে ইসলামী, আপনি পারলে তার মানে, কিন্তু আমি জানি না এই ফ্রেমিং নিয়ে আমার সারা জীবন, মানে আমি আমার 2 সেন্ট দিয়ে রাখলাম। এইটা পরে আপনারা জবাব দেন সাকিব ভাই, আপনারা আরো নিশ্চয় বলতে পারবেন। আমি একটু শামীমা আপনার কাছে যেতে চাই। শামীমা আপা, আপনি যখন বলতেছিলেন যে নারীদের প্রতি
আগস্ট থেকেই আপনি লক্ষ্য করেছেন যে যেইভাবে আপনি বাংলাদেশটাকে আশা করেছিলেন সেই বাংলাদেশটা হয় নাই। আপনি সমানাধিকার ন্যায় বিচারের পাশাপাশি আপনি নারীদের প্রতি টার্গেটেড অন্যায় অত্যাচার জুলুমের কথা বলতেছিলেন, কিন্তু আমাদের দর্শকরা আপনাকে চ্যালেঞ্জ করেছেন নারীরা কোথায় এরকমভাবে পীড়িত হয়েছে, নারী স্বাধীনতা বলতে আপনি মেয়েদের কোথায় এই 1 বছর আক্রান্ত হতে দেখলেন, নাকি সেটা আপনার কথার কথা? না, দেখেন কথার কথা না, যে দেখেন যে একটা হলো যে আমি বলি যে নারী স্বাধীনতাটা আসলে কি। হ্যাঁ, আমি যেটা মনে করি সেটা হলো যে একটা নারী খুব স্বাভাবিকভাবে বেড়ে উঠবে স্বাধীন বাংলাদেশে, সে স্বাধীনভাবে চলাফেরা করবে। তার যদি খেলাধুলা করতে ইচ্ছে করে সে খেলাধুলা করবে, তার যদি মনে হয় সে কোনো কালচারাল প্রোগ্রাম করবে সে তো কোনো কালচারাল প্রোগ্রাম করবে। হ্যাঁ, তো এবং কেউ যদি খুব ভালো পড়ালেখা করতে চায় পড়ালেখা করবে, চাকরি করবে। এটা হলো আমার মনে হয় যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠাটা। হ্যাঁ, যে তার উপর কোনো ধরনের আঘাত আসবে না। আপনি দেখেন যে আসলে এইটা তো শুধু এই 1 বছরে না, এটা আসলে নারী আসলে অনেক দিন ধরেই আসলে নিরাপদ না। হ্যাঁ, এটা আসলে আমাদের সামাজিক যে ব্যবস্থা সেটাও অনেকটুকু দায়ী। আপনাকে শুধু আমি একটা ছোট্ট জরিপ দিই। হ্যাঁ, যে এই গত জানুয়ারিতে, হ্যাঁ, এই এই বছর গত জানুয়ারিতে 205 জন, এটা প্রথম আলোর একটা রিপোর্টে আমি দেখলাম যে 205 জন নারী এবং কিশোরী, হ্যাঁ, নির্যাতনের শিকার হয়েছেন, এবং এর মধ্যে হলো 67 জন হলো ধর্ষণের শিকার হয়েছে। হ্যাঁ, আবার দেখেন যে এটা হলো জানুয়ারির রিপোর্ট, আবার দেখেন ফেব্রুয়ারিতে 189 জন নির্যাতনের শিকার হয়েছে, এর মধ্যে হলো 48 জন হলো ধর্ষণের শিকার হয়েছে। তো আপনি কি মনে করেন যে আমাদের এই বাংলাদেশে, প্রশ্নটা আপনাকেই করি, হ্যাঁ, যে যে দেশে পুরুষরা রাত 11টা 12টা পর্যন্ত হেঁটে বেড়াতে পারে, সেই জায়গাটাতে আসলে একজন নারী পারে কিনা? হ্যাঁ, যে তাহলে কি বলবো আমরা, যে দেখেন যে নারীরা খেলাধুলা করবে, আপনি এটা হয়তো দেখেছেন পত্রিকায়, যে নারীরা ফুটবল খেলবে, সেই জায়গাটা খুব সম্ভব ময়মনসিংহের, হ্যাঁ, যে নারী ফুটবলারদের যে জায়গাটা তছনছ করে দিয়ে আসা হয়। আপা আমি যে আপনার জি আপনার প্রশ্নের জবাবে ঠিক না, কিন্তু আমি এমনিতে আপনাকে একটু মনে করা দিতে চাই যে এই সরকার জি বাংলাদেশের নারী ফুটবল দলকে 21 পদক দিয়েছে। আমরা জি দেখতে জি জি পাচ্ছি জি যে সবগুলি জায়গায় মানে তাদের ফুটবল খেলা, যেটা আসলে খুব সহজ ছিল না, কারণ ফুটবল খেলতে হলে একটা বিশেষ পোশাক পরতে হয় এবং সেটা নিয়ে নানা ধরনের কথা হয়, সেইটা তারা নিশ্চিত করেছে। আর আপনি রাতে একা হেঁটে বেড়ানোর কথা যেটি বলছিলেন আপা, বাংলাদেশে আমি খেয়াল করেছি যে যে দুর্বল তার প্রতি রাতে যারা আক্রমণ করে শুধু তারাই না, দিনের আলোতেও আক্রমণটা দুর্বলের বিপক্ষেই হয়। হ্যাঁ, মানে এটা আমি কথা বলেছি। সে যদি পুরুষ যদি দুর্বল হয় তার বিপক্ষেও হয়, নারী সবল হলে তার বিপক্ষে হয় না। সেটা কি আসলে পুরুষ বলছেন আপনারা যেভাবে চান সেভাবে চললে দেশে আরো ধর্ষণ বেড়ে যাবে? আমাদের মানসিকতা যখন এইরকম, এবং এই কথা কিন্তু আপনার মনে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাছাকাছি কথা বলেছিলেন যে ওকে এরকম করা হয়েছে কারণ ও এরকম পোশাক পরে না। আপনার মনে থাকবে, এটা আমাদের মানে খুব আগের কথা না। না শুনেন, আপনি তাহলে যদি এই কথাটাই বলেন, তাহলে এই যে শিশুরা যে ধর্ষিত হচ্ছে, এই যে দেখেন যে কিছুদিন আগেই তো আসিয়াকে নিয়ে তোলপাড় হয়ে গেল। রাইট, আসিয়ার বয়স কত, সেটা পর্দাটা আপনি কিভাবে বিবেচনা করবেন? এটা যে আমি বললাম যে 205 জন জানুয়ারিতে যে এই যে নির্যাতনের শিকার হয়েছে, হ্যাঁ, সবাই কি যে বড় বড় নারী নাকি, সবাই কি বেপর্দা ছিল নাকি? এখানে তো কিশোরীরা ছিল, সেখানে তো ছোট ছোট বাচ্চারা ছিল। হ্যাঁ, কাজে আমার মনে হয় যে এই পর্দা দিয়ে আসলে কোনো কিছু হবে না যদি মানসিকতার পরিবর্তন না করি। হ্যাঁ, এটা কিন্তু একটা সবচেয়ে বড় কথা, এবং প্রত্যেক মানুষের আসলে সৎ হতে হবে, মানসিকতার পরিবর্তন লাগবে। ওকে, আমি একটু সাকিব ভাই আপনার কাছে আসি। আমরা জুলাই স্পিরিট নিয়ে অনেক কথা বলি। অগাস্টে 5 তারিখে এসে আমরা যখন জুলাই স্পিরিটের দিকে তাকাই, আপনারা 13 আগস্ট কিছু দফা দিয়েছিলেন, যার মধ্যে শহীদদের তালিকা, ন্যায় বিচার, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, বিচার সংস্কার, এগুলি নানা রকম কথা বলেছিলেন। এই ক্ষেত্রে যদি এর থেকে আমরা জুলাই স্পিরিটকে যদি আমরা ছোট করে নিয়ে আসি, শহীদদের মর্যাদা, বাংলাদেশে সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা, শুধু যদি এই কতগুলি মৌলিক বিষয় নিয়ে আসি, আমরা দেখি যে জুলাই স্পিরিটটা যদি এইটা হয়, বৈষম্যের বিরোধ, বৈষম্যের ধ্বংস করা হয়, এতে জুলাই স্পিরিট আসলে ফেল করেছে। আমাদের প্রশ্ন, এই জুলাই স্পিরিট যে ফেল করেছে, জুলাই স্পিরিট যে বৈষম্য রোধ করতে পারে নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, শহীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারে নাই, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? বা মানে আমাদের আমি দায় আমাদের উপরেই সবার আগে নেই যে আমরা দায়ী, আর কে দায়ী? কারণ অনেকে বলে থাকেন যে আপনারা তো কিছু করেন না, তো ঠিক আছে আমরা দায়ী, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কে দায়ী, মানে আমি সবচেয়ে বেশি দায়ী, তারপরে কে দায়ী, সেটা একটু শুনি।
সাকিব ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না কেন? সরকার হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, জি। সকলেরই দায় আছে, দায় থাকে, কিন্তু তারপরেও যারা দায়িত্ব নেয় তাদের উপর বেশি দায় থাকে। ফলে সরকার যারা দায়িত্ব নিয়েছেন তাদের উপর দায়িত্ব বেশি থাকবেই, এবং আমাদের তো তাদেরকে দায়ী করতে হবে, কারণ তারা যখন কিছু করেন সেটা করা হয়। আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করা হয় না। আমরা হয়তো তাদেরকে সাহায্য করতে পারি, দাবি তুলতে পারি, আওয়াজ তুলতে পারি, তাদের সমর্থন যোগাতে পারি, কিন্তু কাজটা তো শেষ পর্যন্ত তাদের করতে হবে। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। প্রথমত, আমরা যে আশু কাজের কথা বলেছিলাম অর্থনীতির ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাংক এবং আর্থিক খাতের মধ্যে সরকারের অর্জন আছে। আমরা মনে করি তারা অন্তত লাইনে উঠাতে পেরেছেন। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, এইসব ক্ষেত্রে আসলে এই ধরনের অন্তর্বর্তীকালীন কালে অবস্থা ঘুরে দাঁড়ানো খুব কঠিন। তারপরে তারা মানে জাস্ট ম্যানেজ করার চেষ্টা করছেন। ওই কারণে নির্বাচনের জায়গাগুলো ওই অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ। যদি আসি যে ধরেন সংস্কারের প্রশ্নে, এই ক্ষেত্রে সরকার তুলনামূলকভাবে সফল। মানে সংস্কারের কমিশন করা, রিপোর্ট দেওয়া, ঐকমত্য কমিশন করা, সেটা নিয়ে সব দলের সাথে বসা, স্টেক হোল্ডারদের সাথে বসা, এবং ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি করা। কারণ ওইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্যের জায়গা, ক্ষমতা কাঠামো, ক্ষমতা ব্যবস্থার বদল। সেই জায়গায় তারা করেছেন, এবং এখন হচ্ছে যে এই জাতীয় সনদটা কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে একটা ঐকমত্য তৈরি করা। আগামী নির্বাচন হবে এবং সংসদটার ক্যারেক্টার কি হবে, এটা কি সংবিধান সংস্কার সভার নির্বাচন হবে, সংস্কার পরিষদ নির্বাচন হবে, নাকি এটা সাধারণ পার্লামেন্ট হবে? মানে কারণ সংস্কার বিষয়টা আমাদের ঐকমত্য, সে কারণে সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার। না হলে জনগণের সম্মতি ছাড়া সংবিধান বদলালে ওটা হবে অ্যামেন্ডমেন্ট, সেটা কোর্ট যে কোনো সময় আবার বাতিল করে দিতে পারে। কিন্তু গণপরিষদে যেভাবে জনগণ সংসদ একটা পার্লামেন্টকে সংবিধান তৈরির এখতিয়ার দেয়, আমরা বলছি যে যেহেতু এখন নতুন সংবিধান আমরা এজেন্ডা না, সকলের এজেন্ডা না, ঐকমত্য হচ্ছে সংস্কার। ফলে সংস্কার মৌলিকভাবে করতে গেলে এটাও জনগণের এখতিয়ার নিতে হবে, এবং জনগণের এখতিয়ার অনুভূতির জায়গায় নিয়ে যেতে হবে। সাকিব ভাই, আমি মোটা দাগে সাকিব ভাই আপনার সাথে একটু আলোচনা অংশগ্রহণ করি, বেয়াদবি না নিলে। সেইটা হইলো যে এগুলিতে কোনো সংস্কারের দরকারও নাই। যেমন শেখ হাসিনার ক্ষেত্রে, আমি গণমাধ্যমের কথাটা প্রথম বলি, শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনা কুকিগত করে রাখছিল অনেকগুলি টেলিভিশন, সেগুলিকে কাউরে লোভ দেখায়, অনেকগুলি পত্রিকা সেগুলি কাউরে লোভ দেখায়, কাউরে ভয় দেখায়। কিন্তু এখন তো আপনি সরকারে আসেন, এখন আপনি কোনো পত্রিকাতে আপনার লোভও দেখানোর দরকার নেই, ভয়ও দেখানোর দরকার নেই, জনকণ্ঠ আপনার দখলও করার দরকার নেই, দখল মুক্তও করার দরকার নেই। আপনি বিটিভিটারে আপনি স্বাধীন করে আপনি দেখান, বিএসএসটারে আপনি স্বাধীন করে দেখান, বিটিভির খবর আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন এই কথা না দিয়ে আপনি দেখান, তাইলেই তো হয়। এটাতে আপনার কোনো সংস্কারই করা দরকার নাই। আপনি একজন হেড অফ নিউজ বিটিভিতে নিয়োগ দেন, যে একটা খবর দিবে, যে এই খবরটা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কিছু দিয়ে শুরু হবে। তো আপনি তো শেখ হাসিনার স্কুলের প্রাইমারি স্কুলের ছাত্ররা নিয়ে সেখানে বসেছেন, ঠিক আছে, সংস্কারও দরকার প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের যুক্ত করি। সেটা হচ্ছে যুক্ত করি এটা যে আমাদের বিবেচনায় মিডিয়াতে আরো বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে। না না, সেগুলো আছে, কিন্তু এটা তো মিনিমাম, এটা তো মিনিমাম। এটাতে আপনার আমি বলবেন এভাবে এই মনোপলি দিয়ে চললে হবে না। না, আমি তো বলতেছি যে সংস্কারের তো আরো প্রয়োজন আছে, কিন্তু আপনি যে বেগম খালেদা জিয়ার বিটিভি, হ্যাঁ, মানে এটা অনেকগুলো জায়গাতে শুরু করতে পারতেন, শেখ হাসিনার বিটিভি আর ইউনূসের বিটিভি একই রাখলেন, এটা কিরকম কথা? আপনি বিটিভি খবর দেখেন। এই জায়গাটা আসতে চাচ্ছিলাম যে সরকারের যে কথা বলেছিলাম যে কিছু ক্ষেত্রে তারা দৃষ্টান্তমূলক কাজ করবে, যেখানে মনে হবে যে আমাদের একটা নতুন ব্যবস্থার জন্ম নেওয়া সম্ভব, এবং পলিটিক্যাল উইল থাকলে সেটা সম্ভব। এবং এই দৃষ্টান্তমূলক জায়গাগুলোতে তারা কি কি করেছেন আমরা আশা করি এর একটা হিসেব হবে, হয়তো এক বছরেও আরো হিসেব করবো, আমরা 8 তারিখে আরো কতগুলো জায়গায় কথা বলতে পারবো। কিন্তু যে জায়গায় আমি বলতে চাইছি যে সরকার কোন কোন জায়গায় ধরেন মানে সরকারকে আমরা অসন্তুষ্ট অথবা জনগণের মধ্যে অসন্তোষ আছে, সেটা হচ্ছে শহীদের তালিকা এবং তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এই 5 তারিখে দেওয়া গেল। যদিও আজকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে বিভিন্ন জেলায় জেলায়, কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা এবং তালিকা পূর্ণ করা, এটা কিন্তু এই 1600 শহীদের কিংবা 2000-এর নিচে আজকে ঘোষণাপত্র উল্লেখ করা হয়েছে প্রায় 2000। তার মানে এই সংখ্যাটা কিন্তু যা, তাতে এটা সরকারের যে হাত এবং ক্ষমতা এবং তার যে লোকবল, তাতে এটা অসম্ভব কিছু ছিল না। আমাদের মনে হয় যে এখানে সরকারকে এই ব্যাখ্যা দিতে হবে। তারপরে ধরুন বিচারের প্রশ্নেও কিন্তু যেটা আমি আগেই বলেছি যে প্রয়োজনীয় ট্রাইব্যুনাল এবং ইত্যাদি, প্রত্যেকটা মামলা হওয়া, তদন্ত, চার্জশিট, এগুলোর জন্য যে লোকবল দরকার সেটা এঙ্গেজ করাটাই কিন্তু আমাদের দরকার। কারণ এই ক্ষোভ আমরা বারে বারে যদি শুনতে পাই, তখন আমার মনে হয় যে মানে এটা একটা খুবই বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি করে। তারপরে ধরুন নিরাপত্তা এবং এই প্রশ্নে এসে এই সরকারের ক্ষেত্রে আমরা সত্যি সত্যি একটা বেশ মাঝে মাঝে মনে হয় যে কেন তারা এটা ব্যর্থ হচ্ছেন। হ্যাঁ, পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল, তাকে পুনর্গঠনের জন্য 1 বছর তো সময় পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনাদের জবাবদিহিতার জায়গাটা যদি প্রতিষ্ঠা না করা যায়, ধরুন একটা উদাহরণ দিই যে লালবাগে পুলিশের থানার পাশে খুব অল্প দূরত্বেই কিন্তু একজনকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। তো পুলিশের সেখানে যে কর্মকর্তারা ছিলেন তারা কি এটার জন্য অ্যাকাউন্টেবল হয়েছেন? তাদেরকে কি কোনো জবাবদিহি করা হয়েছে? তাদেরকে কি মানে কোন রকম শাস্তিমূলক কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে? সেইগুলো জায়গাটা না হলে
সবাই মনে করতে পারবেন আমি তো অপরিহার্য, কিছু না করলেও চলে, এবং সবকিছু একটা পুলিশ বাহিনী মানে ভঙ্গুর, পুলিশ বাহিনী কাজ করছে না, এই কথা বলে যদি আমরা বছর পার করি, এভরিথিং জাস্টিফাইড হয়। শুধু তাই না, আপনি রাষ্ট্রের মানে যে বলে ফিলসফির দিক থেকে রাষ্ট্র ধারণাই ন্যায় বিচারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। রাষ্ট্র যদি ন্যায় বিচার দিতে না পারে সেই রাষ্ট্র টিকবে না। শেখ হাসিনা তার রাষ্ট্র ফেল করেছে কেন? কারণ হচ্ছে যে সে ন্যায় বিচার জায়গা থেকে সরে গিয়ে অত্যাচারকে তার ভিত্তি করেছিল। এখন আপনি মব আক্রমণকে যদি একটা মানে এটাকে যদি অ্যালাউ করেন অথবা এটাকে নানাভাবে আপনি মানে প্রচ্ছন্ন ভাবে হলেও সমর্থন দেন, তাহলে যেটা হবে যে এটা তো এইটাই পদ্ধতি হিসেবে ছড়িয়ে পড়বে, তখন আর রাষ্ট্র বলে কিছু থাকবে না। রাষ্ট্রকে এনফোর্স করতে হলে, তাকে উপস্থিত হতে হলে জনগণের স্বার্থে, তখন কিন্তু জবাবদিহির প্রশ্নটা থাকে। এই সরকারের কাছ থেকে প্রতিটি কর্মকর্তার যে জবাবদিহির জায়গাটা আমরা দেখেছিলাম সেটা হয়নি। উল্টো বলবো, পুরনো বন্দোবস্ত, নিয়োগ, বদলি, পদোন্নতি, অথবা এই যে সারা দেশময় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষমতা ব্যবহার করে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, আমি একদিন আপনার সাথে আলোচনা করেছিলাম যে এর উপর ভিত্তি করে কিভাবে বকরাজীবী মানে কাঠামোটা দাঁড়িয়ে আছে। এইটা তো বদল হয় নাই, উল্টো পুরনো দল, বড় দল, মানে এখন তো চাঁদাবাজের তালিকায় বিএনপির নাম, জামাতের নাম আসছে, আমরা রাজশাহীর তালিকায় দেখলাম। এখন এই এনসিপি নতুন দল, তরুণরা যেখানে নতুন শক্তি হিসেবে একটা এই বিপ্লব কিংবা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তাকে গঠন করার জন্য মানে নিয়োজিত থাকবেন, তারা এখন সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদের তহসিল অফিসে বসে থেকে নানান ভাবে মানে টাকা পয়সা আয় রোজগারে ব্যস্ত হয়ে পড়লেন। এইটা যে কত বড় একটা অপচয় হলো তারুণ্যের শক্তি। আপনি যেটাকে বলছেন যে প্রচ্ছন্নভাবে মানে এই যে আইন নিজের হাতে তুলে নেওয়াকে প্রচ্ছন্নভাবে সমর্থন জানানো হচ্ছে, আমি প্রচ্ছন্ন না, আমি দেখি প্রত্যক্ষভাবে সমর্থন জানানো হয়েছে। আমি জানতে চাইলাম এনসিপি নেতারা যখন সারা বাংলাদেশ ঘুরতেছেন, তারা আমাদের খুব প্রিয়, তারা সার্কিট হাউসে কি করে থাকতেছেন? তখন তারা আমাদের জবাব দিচ্ছেন যে আমরা তো শুরু থেকেই জাতীয় নেতা, সেজন্য আমরা সার্কিট হাউসে থাকছি। তারা যখন আইন হাতে তুলে নিচ্ছেন, তারা তখন বলতেছেন যে আমরা তো আইন হাতে তুলে নিবই, কারণ এই কাজগুলো ঠিক মতো হইতেছে না, এবং সরকারের পক্ষ থেকে এটাকে সমর্থন জানানো হইতেছে। আমাদের কারো কোনো সরকার, সাকিব একটা ছোট করে প্রশ্ন করি, আমি আপনার কাছে আবার একটু ঘুরে আসবো, কারণ আপনাকে ছেড়ে দিতে হবে আমি স্বামী আপাকে হয়ে। আপনাকে একটু ছোট করে প্রশ্ন করি এসে, এইটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদ এটা বোঝেন না যে আইন এবং বিচার এটা নিজের হাতে তুলে নিলে এইটা তারপরে সরকার তারা চালাতে পারবেন না, তারা ধীরে ধীরে আরো অনেক বেশি দুর্বল হবেন? তারা কেন এটাকে ডিফেন্ড করতে গেলেন? মানে ইয়াটা কি? এখন আবার দেখেন তাদের অবস্থা এমন হয়েছে, তারা এখন এনসিপি থেকে তারা শুধু দূরেই থাকতে চান। তারা মানে এটা এরকম কেন করলেন তারা? মানে এটাকে প্রথমে এত ইয়াই করলেন কেন, এখন কেন এরকম করতেছেন? এখন ধরুন এর বিচার বিশ্লেষণ করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনার কম সময়ের মধ্যে হবে না। মানে গোনার সময়ে যদি 5 থেকে 8 তারিখ কিংবা তার পরবর্তী মানে অব্যবহিত কয়েকদিনে ধরুন, আপনার তো এই বিষয়ে আপনার জানা আছে, আপনিও পড়াশোনা করেছেন, যে আমরা ইতিহাস জানি যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবী পরিবর্তনের সময় খুব গুরুত্বপূর্ণ। মানে যে কাজটা আপনি তখন মানে আজকে করতে পারেন, ওই কাজটা হয়তো আপনি কালকে নাও করতে পারতে পারেন। ফলে ওই যে মানে 5, 6, 7, 8 সরকার গঠন, আমাদের পলিটিক্যাল ডিরেকশন কি হবে, আমরা কোন কোন কাজগুলো কিভাবে করব, কোন প্রতিষ্ঠান বদলাবো, কোন প্রতিষ্ঠান দাঁড়াবো, তারপরে অনেক তর্ক উঠেছে না, সংবিধান, রাষ্ট্রপতি, তারপরে এটা সেটা বহু কিছু নিয়ে কিন্তু হয়েছে। কিন্তু আমরা যে সময় এই পুরো ডিরেকশন ঠিক করার কথা, পলিটিক্যাল পার্টিগুলোর যেহেতু এটা একটা একক শক্তি নিয়ন্ত্রণ করছে না, নির্ধারক শক্তি হয়ে ওঠে নাই, সেহেতু কালেকটিভ হচ্ছে এখানে কালেকটিভ মানে আপনাকে কনসেনসাসের উপর দাঁড়িয়ে কাজটা করতে হবে। সেই জায়গা থেকে আমাদের কনসেনসাস কি, পলিটিক্যাল ডিরেকশনের কনসেনসাস কি, সেই জায়গাগুলো ঠিক করার দরকার ছিল। তাহলে হয়তো এই সরকার আরো অনেক বেশি ডিসাইসিভলি কাজ করতে পারতো। তাদের মধ্যে যে দোদুল্যমানতা দেখি, দৃঢ়তার অভাব দেখি, এবং আমলাতন্ত্রের কাছে মানে যাকে বলে যে হেরে যাওয়া কিংবা তাদের 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 জোয়ালে বন্দী হয়ে যাওয়া দেখি, অর্থাৎ পুরনো বন্দোবস্ত, মানে আমলাতন্ত্রকে আমি মানে বলছি তারা যেহেতু পুরনো বন্দোবস্তেই চলছেন এবং সেইটার কাছেই তারা একভাবে তাদের জোয়ালে আটকে যাচ্ছেন আমাদের উপদেষ্টারা, তার মানে হচ্ছে যে এটাকে অতিক্রম করার জন্য তাদের একটা শক্তি দরকার ছিল, যে শক্তি অভ্যুত্থান তাদের দিয়েছে, কিন্তু রাজনৈতিক দল অথবা প্রতিনিধিত্বের সাথে যথেষ্ট যোগাযোগের অভাবের কারণেই তারা সেই শক্তির প্রয়োগ ঘটাতে পারছেন না। এইটা আমি মনে করি পলিটিক্যাল ডিসিশন হিসেবে একটা তাদের ফেইলিয়ার হয়েছে। এইটা হচ্ছে এখনো, এটাকে কাটিয়ে ওঠা তাদের দরকার ছিল। তারা যদি এটা কাটিয়ে উঠতে পারেন এখনো, তারা আগামী 6 মাস, যেমন ধরেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসবে, নির্বাচনের তো একটা সময়সীমা ঘোষিত হয়ে গেল, এখন তফসিল ঘোষণায় সুনির্দিষ্ট তারিখ আসবে আমরা জানি, ধরেন 15 ফেব্রুয়ারির মধ্যে, 10 ফেব্রুয়ারির মধ্যে এটা আসবে। রোজার আগে যদি বলেন তাহলে রোজার 1 সপ্তাহ আগে যদি ধরি আমরা 10, 11, 12 এরকম, এরপরে যাওয়া যাবে না। আপনি তো নির্বাচনের পরিবেশটাকে ঠিকমতো হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসন সংস্কার না করে এই নির্বাচনের পরিবেশটা কিভাবে তৈরি হবে, সেই কথা কিন্তু আওয়াজটা আমাদের এখন তুলতে হবে।
তাহলে এই পুরো জায়গাটাতে সরকারের যে করণীয় জায়গা, সেখানে তাদের যে দৃঢ়তা দেখা দরকার। সাকিব ভাই, আমি আপনার কাছে আমরা তাদের আসতেছি, সাকিব ভাই, আপনার কাছে দৃঢ়তাটা আসতেছি দেখছি না। নির্বাচনের পরিবেশ আর নিয়ে। আপনি যেটা বললেন যে আর একটা লাইন জি। বললে শেষ করি। ভাগে ছিলেন যারা তাদের একটা অংশ একটা রাজনৈতিক দল করছে, পুরোটাই না কিন্তু। এবং আগে আমি সেটা নিয়ে বলেছি, কিন্তু তাদের এই অংশ হয়তো তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত রাষ্ট্রের দেখার দায়িত্ব আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তাদের জীবনের নিরাপত্তা, তাদের উপর যাতে কোনো হামলা না হয় সেগুলো তাদের দেখতে হবে। কিন্তু এইটাই তো আমাদের প্রশ্ন, যে আমরা এটা বলেছিলাম এনসিপি গঠনের আগেই বলেছিলাম যে আপনাদের উচিত হবে মানে এই ক্ষমতা থেকে বেরিয়ে গিয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করে জনগণের কাছে যান। এটা আমরা মনে করি যে এভাবেই জনগণের সত্যিকার স্বার্থের একটি দল গড়ে ওঠে, এবং তরুণদের কাছে আমরা সেটা আরো বেশি প্রত্যাশা করি, এবং তাতে বাংলাদেশের আরো বেশি ইতিবাচক জায়গা হয়তো তৈরি হতো। কিন্তু ক্ষমতায় থাকার ফলে কিংবা ক্ষমতার কোনো না কোনো ক্ষমতাকে ব্যবহার করার ক্ষমতা তাদের আছে, যেভাবে হোক ক্ষমতায় থাকা না থাকা থেকে তারা নানানভাবে ব্যাখ্যা করতে পারেন, সেই তর্কে আমি ঢুকছি না। কিন্তু ক্ষমতাকে ব্যবহার করতে পারেন ছাত্ররা, সেই যে জায়গাটা তৈরি হয়েছে ওইটা তাদেরকে ক্রমাগত বিপ্লবীদেরকে পুরনো বন্দোবস্তে ঢুকিয়ে ফেলেছে। ওই যে বললাম তহসিল অফিস থেকে শুরু সেক্রেটারিয়েট পর্যন্ত তারা ঢুকে গেছেন ক্ষমতার এই খেলার মধ্যে। এইটা খুবই বিপ্লবের শক্তির একটা অপচয় হচ্ছে। আমরা এখনো আশাবাদী, আমি তরুণদের উপর আশা রাখতে চাই, কারণ আশা না রেখে কোথায় যাবো? আমরা মনে করি যে তরুণরা যে এই 24-এর অভ্যুত্থান করতে পেরেছেন, তারাও এই অবস্থাও হয়তো বদল করতে পারবেন, এবং সেই আশাটা রেখেই শেষ করতে চাই। কিন্তু লক্ষণগুলো খুবই মানে নেতিবাচক, এবং মনে হয় যে পুরনো লক্ষণ নিয়ে সাকিব ভাই, আপনার কাছে আমি আবার আসবো, সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে ছোট করে একটু কথা বলতে। শামীম বাবা, আপনি যদি আমাদেরকে এই পর্যায়ে, কারণ সাকিব ভাইকে আমাদের ছেড়ে দিতে হবে, আপনি যদি আমাদের একটু ছোট করে বলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে প্রথমেই যে বললেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন, এইটা এইসব ঝামেলার মূলে কিনা? কেউ কেউ বলতেছেন এইটা এই ঝামেলার মূলে ডক্টর মোহাম্মদ ইউনূসই এমন একটা অবস্থা তৈরি করেছে যে উই আর দে, এইটা আপনি ওইরকম দেখেন কিনা? আচ্ছা, একটা খুব ভালো প্রশ্ন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে অনেকবার এই কথাটা চিন্তা করেছি, যে একটা হলো যে উনি বলে ফেলেছেন যে ছাত্ররা উনাকে বসিয়েছেন, হ্যাঁ, এটা গেল একটা। আরেকটা হলো, দেখেন আমরা কিন্তু ছাত্রদের যে নেতৃত্ব সেটা কিন্তু আমরা মেনে নিয়েছিলাম, হ্যাঁ, এবং তারা একটা পথ কিন্তু তৈরি করতে পেরেছিল, এবং তাদের নেতৃত্বেই কিন্তু জনসাধারণ একটি কাতারে এসে দাঁড়িয়েছিল, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই ছাত্ররা যদি ক্ষমতায় চলে না গিয়ে, একটা হলো ক্ষমতায় চলে গিয়ে তারা বৈষম্য তৈরি করেছে, হ্যাঁ। দেখেন যে তারা যখন ক্ষমতায় চলে গেল, তাদের সঙ্গে তো শুধু যে কয়জন ক্ষমতায় গিয়েছে বা যে কয়জন সমন্বয়ক তারা তো ছিল না, হ্যাঁ। তাদের সঙ্গে ছিল আরো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, সেখানে ছিল নারী শিক্ষার্থীরা, ছিল জনসাধারণ, হ্যাঁ। কেউই কিন্তু বুঝলো না, তারা কিন্তু চলে গেল কি ক্ষমতায়, তাদেরকে বসিয়ে দেওয়া হলো, তারা ক্ষমতায় চলে গেল। এটা হলো একটা আমার কাছে ভুল মনে হয়েছে। দ্বিতীয়ত হলো যে এই যে যারা ক্ষমতায় চলে গেল, তারা ক্ষমতায় না গিয়ে যদি রাস্তায় থাকতো, এক হইলো যে তারা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেত, আর যেটা মনে হয়েছে যে তারা যদি জনগণের পালসটা বুঝতে পারতো এবং জনগণের সাথে থেকে যদি